বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আজ একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। যারা এসএসসি 2022 সালের পরীক্ষার্থী তাদের জন্য কিভাবে আমরা রসায়নের প্রস্তুতিটা অল্প সময়ের মধ্যে প্রিপারেশন নিতে পারি তারই ধারাবাহিকতায় আজকে আমরা রসায়নের প্রথম এবং দ্বিতীয় পত্রের কি বিষয়গুলো আমরা প্রস্তুতি নিতে পারি সেই বিষয়গুলো অধ্যায়ভিত্তিক পর্যায়ক্রমিকভাবে আলোচনা করব। আশা করি তোমরা ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবে এবং ভিডিওটি তোমাদের আশানুরূপ ফল হবে এবং ধৈর্য সহকারে ভিডিওটি অবশ্যই তোমরা ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করবে। চলো আজকের ভিডিওটি শুরু করি। আজকে রসায়নের যে প্রথম পত্রের জন্য সংক্ষিপ্ত যে সিলেবাস রয়েছে সেই সংক্ষিপ্ত সিলেবাস অনুসারেই আমরা গুণগত রসায়ন থেকেই স্টার্ট করব। গুণগত রসায়ন অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে এবং কী বিষয়ের জন্য আমরা প্রস্তুতি নিতে পারি এবং কোন কোন গাণিতিক সমস্যাগুলো করব সেইগুলো বিষয়ে আলোচনা হবে। হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর উৎস কারণ সহ ব্যাখ্যা করো। রাদারফোর্ড এবং বোর মডেলের সীমাবদ্ধতা সহ আমরা বিভিন্ন মডেলগুলো ব্যাখ্যা করব। প্রতিপ্রবাহ এবং অনুপ্রবাহ কীভাবে উৎপন্ন হয় তার কারণ সহ ব্যাখ্যা করো। জাল টাকা শনাক্তকরণে এই বিরশ্মির ভূমিকা ব্যাখ্যা। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা ব্যাখ্যা করব। বিভিন্ন সিরিজের উৎপত্তির কারণ সহ ব্যাখ্যা, অর্থাৎ লাইমেন সিরিজ, পেশেন্ট, ব্র্যাকেট, ফোন্ট, এই সিরিজগুলো সম্পর্কে আমরা জানব। ক্রোমাটোগ্রাফি ও এমআরআই এর মূলনীতি জানব। সালফেটমূলক শনাক্তকরণে বেরিয়াম ক্লোরাইডের পরিবর্তে বেরিয়াম নাইট্রেট ব্যবহার করা উত্তম কেন সে কারণ জানব। শিখা পরীক্ষায় গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয় কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাপমাত্রা বৃদ্ধিতে সময়ায়ন প্রভাব পরিলক্ষিত হয়, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধিতে সময়ায়ন প্রভাবের ব্যাখ্যাটা আমরা জানব। এরপর আমাদের জিমেন প্রভাব ও স্টার প্রভাব সম্পর্কে আমাদের জানতে হবে যে জিমেন প্রভাব ও স্টার প্রভাব কী এবং এই দ্বিতীয় অধ্যায় থেকে কি গাণিতিক সমস্যা করতে হবে সে বিষয় সম্পর্কে আমরা এখান থেকে একটা চার্ট দিয়েছি, সেটা অবশ্যই তোমরা ভালোভাবে দেখবে। যে প্রথম গাণিতিক সমস্যাটা হচ্ছে একটি ইলেকট্রনের চার্জ কীভাবে গণনা করা যায়, তরঙ্গ দৈর্ঘ্য কীভাবে নির্ণয় করব, কম্পাঙ্ক কীভাবে নির্ণয় করব এবং ফোটন শক্তি কীভাবে নির্ণয় করা যায়। এরপর বিভিন্ন কক্ষপথে ব্যাসার্ধ নির্ণয় করব। বিভিন্ন কক্ষপথ দেওয়া থাকতে পারে, তৃতীয় এবং চতুর্থ, দ্বিতীয়, এরকম বিভিন্ন কক্ষপথ দেওয়া থাকতে পারে। ওই কক্ষপথগুলোর বিভিন্ন ব্যাসার্ধ আমরা কীভাবে নির্ণয় করব সেই বিষয়গুলো সম্পর্কে প্রস্তুতি নেবে। দ্রাব্যতা গুণফল নির্ণয় করবে। সময়ায়ন প্রভাব সম্পর্কিত বিভিন্ন গাণিতিক সমস্যা রয়েছে সেগুলো করবে এবং বিভিন্ন কক্ষপথের জন্য কোয়ান্টাম সংখ্যার মান, সর্বোচ্চ অরবিটাল এবং ইলেকট্রন সংখ্যা কীভাবে নির্ণয় করা যায় সেই সম্পর্কে আমরা ধারাবাহিকতা জানব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আগেই বলে রাখি যে অধ্যায়ভিত্তিক এই চ্যানেলে বিভিন্ন রকমের উদ্দীপক দিয়ে গাণিতিক সমস্যা করা রয়েছে এবং এখানে যে টপিকসগুলো দেয়া রয়েছে সেই টপিকসগুলোর সমাধান এই চ্যানেলের বিভিন্ন ভিডিও দেয়া আছে, সেগুলো দেখে নিলে তোমাদের অনেকটা সহজ হবে। এরপর আমরা তৃতীয় অধ্যায়ের জন্য যে প্রস্তুতি নিব সেই তৃতীয় অধ্যায় হলো পোলারায়ন দ্বারা গলনাঙ্কর উদ্দয়িতা, বিয়োজন মাত্রা, তাপমাত্রা বৃদ্ধিতে কি হয় না পানিতে এর দ্রাব্যতা কি পরিমাণ প্রভাবিত হয়, অর্থাৎ কোনটি পানিতে কম দ্রবণীয় হয়, কোনটি বেশি দ্রবণীয় হয় সেই সম্পর্কে একটা ধারণা নিতে হবে। বেসপার তথ্য সম্পর্কে ব্যাখ্যা করতে হবে, অর্থাৎ অণুর আকৃতির ক্ষেত্রে যে কী প্রভাব রয়েছে সেগুলো ব্যাখ্যা করব। লাইক ডিজলভ লাইক নীতিটা কি এবং এই নীতির আঙ্গিকে ব্যাখ্যা করতে হবে। এরপর পড়তে হবে এই অধ্যায়ের জন্য সংকরণের ব্যাখ্যা, অর্থাৎ আকৃতি সহ ব্যাখ্যা করতে হবে। আমরা এখানে অনেক যৌগগুলো দিয়েছি, সেই যৌগগুলো সম্পর্কে জানলে সংকরণের আকৃতি ব্যাখ্যা সহ আমরা আর একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি পাবো। অ্যামোনিয়া, পানি, ফসফরাস অক্সিক্লোরাইড, ইথাইন, সালফার হেক্সাফ্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড, বোরন টেট্রাফ্লোরাইড আয়ন, টেট্রামিন কিউপ্রিক আয়ন, ফেরোসায়ানাইট আয়ন, ফেরিসায়ানাইট আয়ন, টেট্রামিন জিঙ্ক আয়ন। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ সৃজনশীলের টপিকস হলো ইলেকট্রন আসক্তির ক্রম, অর্থাৎ এখানে একটা ব্যতিক্রমিতার পরিলক্ষিত হয়, অর্থাৎ ফ্লোরিন অপেক্ষা ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি হয়, যদিও কম হওয়ার কথা ছিল। এই প্রশ্নটা প্রায় প্রতি বছরই আসে, তোমাদের জন্য এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর চতুর্থ অধ্যায়ের জন্য যে আমাদের প্রশ্নগুলো পড়তে পারি সেটা হচ্ছে অ্যাটম ইকোনমি কি, ব্যাখ্যা করো। অ্যাসিড এবং ক্ষারের বিয়োজন ধ্রুবক কি, সংগঠন তাপ কি এবং এক্ষেত্রে আমরা অ্যামোনিয়ার একটা বিক্রিয়া দিয়েছি, অর্থাৎ নাইট্রোজেন গ্যাস এবং 3 মোল হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে যে অ্যামোনিয়া উৎপন্ন হয় তার জন্য সর্বোচ্চ উৎপাদ উৎপন্ন করার জন্য লেখচিত্র সহ ব্যাখ্যা করতে হবে এবং এই সমীকরণের জন্য কেপি এবং কেসির মধ্যে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা স্থাপন করতে হবে এবং সমীকরণ প্রতিপাদন করতে হবে। আরও অনেক এই ধরনের বিক্রিয়া রয়েছে, সেই বিক্রিয়াগুলোর মধ্যে হচ্ছে ডাইনাইট্রোজেন টেট্রাক্সাইডকে বিয়োজিত করলে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই বিক্রিয়ার জন্য আমরা কেপি কেসির সম্পর্ক করব এবং সমীকরণ প্রতিপাদন জানব।
এখানে আমরা আরও কয়েকটা বিক্রিয়া দিয়েছি। হাইড্রোজেন আয়োডিনের সাথে বিক্রিয়া করে 2 মোল হাইড্রোজেন আয়োডিন উৎপন্ন হয়। ফসফরাস পেন্টাক্লোরাইডকে বিযোজিত করলে ফসফরাস ট্রাইক্লোরাইড ক্লোরিন গ্যাস উৎপন্ন হয় এবং অ্যামোনিয়ার বিক্রিয়াটা দেওয়া রয়েছে। এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে কেপিকেসির সম্পর্ক প্লাস কেপিকেসির রাশিমালা প্রতিপাদন করতে হবে। এরপর হচ্ছে এনথালপি এবং প্রশমন তাপের বিভিন্ন বিক্রিয়ার ব্যাখ্যা জানতে হবে। বাফার দ্রবণের ক্রিয়া কৌশল ব্যাখ্যা করো, অর্থাৎ বাফার দ্রবণের পিএইচ এর মানটাকে কীভাবে নিয়ন্ত্রণ করে সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয় থেকে প্রতি বছরই প্রায় পরীক্ষায় প্রশ্ন আসে, সেজন্য এই টপিক্সটা ভালোভাবে পড়তে হবে। এই অধ্যায়ের জন্য বিভিন্ন রকমের গাণিতিক সমস্যা রয়েছে। মিশ্রিত দ্রবণের গড়মাত্রা, পিএইচ এবং প্রকৃতি বিশ্লেষণ, সংগঠন তাপ নির্ণয়, বিক্রিয়ার হার নির্ণয় এবং বিক্রিয়ার হারের বিভিন্ন লেখচিত্র রয়েছে এবং পিএইচ, পিওএইচ, হাইড্রোজেন আয়ন, হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা নির্ণয়, কে এর মান নির্ণয়, কেবির মান নির্ণয়, পিকে বি এর মান নির্ণয় এবং প্রশমন তাপ নির্ণয়। এরপর হচ্ছে আমাদের দ্বিতীয় পত্রের জন্য, রসায়ন দ্বিতীয় পত্রের জন্য অল্প সময়ের মধ্যে আমরা কী কী টপিকসগুলো সংক্ষিপ্তভাবে প্রস্তুতি নিতে পারি তার জন্য আমরা কী কী পড়তে পারি। এখান থেকে আমরা পড়ব হচ্ছে আরএমএস বেগ কী, সম্ভাব্য বেগ কী, আংশিক চাপ নির্ণয়, বিভিন্ন এককে আর এর মান নির্ণয়, জুল থমসন প্রভাব কী এবং এটার ব্যাখ্যা করতে হবে, বিইউডি, সিওডি, টিডিএস কী এবং বিইউডির মান নির্ণয় করা, আংশিক চাপ নির্ণয়, মোট চাপ নির্ণয় এবং বিভিন্ন ভারী ধাতু কীভাবে শরীরে প্রবেশ করে সে সম্পর্কে আমরা একটা ধারণা নিলে এই অধ্যায়টা আমরা পরিপূর্ণভাবে প্রস্তুতি নিতে পারবো। এবং গাণিতিক অংশের মধ্যে রয়েছে আরএমএস বেগ নির্ণয়, গতিশক্তি নির্ণয়, ব্যাপন হারের সাথে তুলনা, অনুসংখ্যা নির্ণয়, মূল ভগ্নাংশ নির্ণয়। এরপর তৃতীয় অধ্যায়ের জন্য আমাদের যে অংশটুকু পড়তে হবে সেকেন্ড পেপারে, সেটা হচ্ছে মোলারিটি, নর্মালিটি এবং ফর্মালিটি কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল করে এবং কোনটি তাপমাত্রার উপর কম নির্ভরশীল। নর্মালিটি ও মোলারিটির মান সমান হওয়ার কারণ, পিপিএম, পিপিবি, পিপিটি এগুলো সম্পর্কে জানতে হবে এবং এইগুলো কীভাবে নির্ণয় করতে পারবে সেগুলো আমাদের ধারণা নিতে হবে। প্রাইমারি ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কী এবং এদের বৈশিষ্ট্য, নির্দেশক কী, নির্দেশকের বর্ণ পরিবর্তন করার কৌশল সম্পর্কে ধারণা নিতে হবে। তীব্র অ্যাসিড, দুর্বল ক্ষার, তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার, দুর্বল অ্যাসিড, তীব্র ক্ষারের জন্য যে লেখচিত্র রয়েছে সেই ব্যাখ্যাটা আমাদের জানতে হবে। এছাড়াও S=1000 W/MB এই সূত্রের সাহায্যে ঘনমাত্রা, ভর, আয়তন নির্ণয় করার প্রসেস জানতে হবে। শতকরা থেকে ঘনমাত্রা নির্ণয় আমাদের জেনে নিতে হবে। এছাড়াও এই অধ্যায়ের ক্ষেত্রে আমরা পিপিএম, পিপিবি, পিপিটি কীভাবে নির্ণয় করতে পারি, পিপিএম থেকে মোলারিটি এবং মোলারিটি থেকে পিপিএম, পিপিএম থেকে পিপিবি কীভাবে রূপান্তরিত করা যায় এই সম্পর্কে গাণিতিক সমস্যাগুলো প্রস্তুত নিতে হবে। মিশ্রিত দ্রবণের প্রকৃতি, পিএইচ এর মান নির্ণয় এবং তো যখন বিভিন্ন রকমের পাত্রের দেয়া থাকতে পারে, যেমন আমরা এখানে একটা ধরন দিয়েছি, যখন 3টা পাত্র থাকবে 3টা পাত্র থেকে তোমাকে মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা, প্রকৃতি, পিএইচ এর মান নির্ণয় করতে বলা হতে পারে এবং 2টা পাত্র দিয়েও দেওয়া হতে পারে। এইরকম পাত্রের জন্য আসলে আমাদের প্রস্তুতি নিতে হবে যে মিশ্রিত দ্রবণের প্রকৃতি, মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা এবং মিশ্রিত দ্রবণের পিএইচ কীভাবে নির্ণয় করা যায়। এছাড়াও আর একটা গুরুত্বপূর্ণ টপিকস হলো আয়ন ইলেকট্রন পদ্ধতিতে কীভাবে সমতা বিধান করা হয় এবং এদের গাণিতিক সমস্যা থেকে কিভাবে আমরা বিভিন্ন বস্তুর ভর নির্ণয় করতে পারি এবং এখানে আমরা যে কতগুলো সমীকরণ দিয়েছি সেই সমীকরণগুলো ভালো করে সমাধান করার চেষ্টা করবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট অথবা ডাইক্রোমেটকে অম্লীয় মাধ্যমে হাইড্রোজেন পারক্সাইড, ফেরাস সালফেট, হাইড্রোজেন আয়োডাইড এবং অক্সালিক অ্যাসিড এবং পটাশিয়াম আয়োডাইড দ্বারা যদি আমরা বিজারিত করি তাহলে সেই ক্ষেত্রে কী ধরনের বিক্রিয়াটা হবে এবং সেই বিক্রিয়াটার সমতা বিধান আয়ন ইলেকট্রন পদ্ধতিতে বা জারণ বিজারণ অর্ধবিক্রিয়ার সাহায্যে কীভাবে আমরা সমতা বিধান করতে পারি সে সম্পর্কে একটা প্রস্তুতি নিতে হবে। এছাড়াও আরও 2টা সমীকরণ রয়েছে, সেটা হচ্ছে কপার সালফেটকে পটাশিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া করলে যে সমীকরণটা হয় এবং সোডিয়াম থায়াসালফেটকে আয়োডিনের সাথে যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে এখানে যে আয়োডোমিতি এবং আয়োডোমিতির যে প্রভাব রয়েছে সেই সম্পর্কিত গাণিতিক সমস্যা প্রস্তুতি এবং বিক্রিয়া সমতা বিধান 2টাই করতে হবে। এছাড়াও অম্লত্ব এবং ক্ষারকত্ব কীভাবে নির্ণয় করা যায় এটাও আমাদের জানতে হবে এবং অ্যাসিডের তীব্রতা কী কী বিষয়ের উপর নির্ভর করে এবং সেই বিভিন্ন অ্যাসিডের মধ্যে কোনটি অধিক তীব্র এবং কোনটি কম দুর্বল এইগুলো সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে।
এরপর চতুর্থ অধ্যায়ের জন্য আমরা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারি ফ্যারাডে ধ্রুবক, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এবং এইগুলো কি এবং এইগুলো কীভাবে নির্ণয় করা হয় এবং প্রমাণ, হাইড্রোজেন তড়িৎদ্বার, ক্যালোমেল তড়িৎদ্বার কি এবং শুষ্ক কোষের ব্যাখ্যা, লবণ সেতুর প্রভাব কোষের মধ্যে কি ধরনের ভূমিকা রয়েছে সে সম্পর্কে আমরা ধারণা নিব। গাণিতিক সমস্যাগুলোর মধ্যে ফ্যারাডের সূত্র ব্যবহার করে তড়িৎ প্রবাহ, চার্জ, সঞ্চিত ভর এবং পরমাণুর সংখ্যা বা অণুর সংখ্যা কীভাবে নির্ণয় করা যায় সে সম্পর্কে আমরা ধারণা নিব। ইএমএফ নির্ণয় এবং কোষের বিক্রিয়া এগুলা কিভাবে নির্ণয় করা হয় সেগুলো আমরা জানবো। স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার যে সত্য রয়েছে, মুক্ত শক্তির উপর কী প্রভাব রয়েছে এবং কোনো বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কিনা সে সম্পর্কে আমরা ধারণা নিব। এছাড়াও পাত্রের মধ্যে বিভিন্ন রকম দ্রবণ রাখা যাবে কিনা, যেমন তামার পাত্রে ফেরাস সালফেট দ্রবণ রাখা যাবে কিনা, অথবা টিনের পাত্রের মধ্যে যদি ম্যাগনেসিয়াম সালফেট দ্রবণ আমি রাখতে চাই তাহলে রাখতে পারবো কিনা, এই সম্পর্কে একটা স্পষ্ট আমাদের ধারণা নিতে হবে। তাহলে চতুর্থ অধ্যায়ের একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি আমাদের হয়ে যাবে। যে প্রশ্নগুলোর কথা বলছি, যে টপিকগুলোর কথা বলছি, অবশ্যই তোমরা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে গেলে অবশ্যই তোমাদের ভালোভাবে ওই অংশটুকু ধারণা নিতেই হবে। এছাড়াও সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে, যেহেতু আমরা সবাই অনেক সময় যুবযুগ পড়তে চাই না, তার জন্যই আমরা আসলে একটা সংক্ষিপ্তভাবে যুবযুগের জন্য একটা সাজেশন দিয়েছি যেন আমরা ওইগুলো অল্প সময়ের মধ্যে প্রিপারেশন নিতে পারি। এখন আমরা যুবযুগের থেকে বা দ্বিতীয় অধ্যায় থেকে কী কী প্রশ্ন প্রস্তুতি নিতে পারি সেগুলা সম্পর্কে বলছি। সাধারণ পদ্ধতি বা উদ্ভূত পদ্ধতি এবং ইউপিএক পদ্ধতিতে নামকরণ গঠন সম্পর্কে আমরা বিভিন্ন যৌগ সম্পর্কে ধারণা নিব। সমগোত্রীয় শ্রেণীর বিভিন্ন রকমের বৈশিষ্ট্য রয়েছে, এগুলার কারণ সহ ব্যাখ্যা করতে হবে। সমানতা একটা গুরুত্বপূর্ণ টপিক, অর্থাৎ সমানতার মধ্যে আলোক এবং জ্যামিতিক সমানতা শর্ত সহ ব্যাখ্যা করতে হবে। গাঠনিক সমানুর ভিতর টোটোমারিজম, মেটামারিজম, টোটোমারিজম গটার কৌশলগত ব্যাখ্যা আমাদের জানতে হবে। সম্ভাব্য বিভিন্ন সমানতা নির্ণয় করার প্রসেসটা জানতে হবে, যে উদ্দীপক ধরার জন্য অবশ্যই সমানতা অবশ্যই যোগের ক্ষেত্রে নির্ণয় করা অত্যন্ত জরুরি। আমরা এখানে বিভিন্ন রকমের সমানতা নির্ণয়ের সম্পর্কে দিয়েছি, যে C3H6O, C2H6O, C3H8O, C4H10O, C5H10O, C4H9Br, CSO ট্রান্স সমাণু। যদি আমরা এই কয়েকটা মানে যৌগের সমাধান করতে পারি, অর্থাৎ সমানতা নির্ণয় করতে পারি, সাধারণত এই যৌগগুলো দিয়ে উদ্দীপক তৈরি হয়ে থাকে। কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন চিহ্নিতকরণ নির্ণয়, গাঠনিক সংকেত কাঠামো নির্ণয় এবং এনানসীয় বা মেসো যৌগ কি, এগুলো সম্পর্কে আমাদের একটা ধারণা নিতে হবে। এছাড়া বিভিন্ন রকম বিক্রিয়া ক্রিয়া কৌশল রয়েছে। ফিডল ক্যাপ্ট অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন বিক্রিয়া ক্রিয়া কৌশল আমরা জানবো, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। অপসারণ বিক্রিয়া সাইজেফ নীতি সহ ব্যাখ্যা করতে হবে। মার্কনিকভ নীতি এবং বিপরীত মার্কনিকভ নীতি সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। বেনজিনের নাইট্রেশন সালফোনেশন বিক্রিয়া সম্পর্কে জানতে হবে এবং এদের ক্রিয়া কৌশল আমাদের অবশ্যই জানা উচিত। এবং এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া রয়েছে, সেটা হলো অ্যাসেন বিক্রিয়া, অর্থাৎ সাবস্টিটিউশন অফ নিউক্লিওফিলিক রিঅ্যাকশন, অর্থাৎ কেন্দ্রকোষী প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে দুই ধরনের বিক্রিয়া রয়েছে, একটা SN1, একটা SN2। এই SN1 এবং SN2 বিক্রিয়া কি, এদের ক্রিয়া কৌশল সম্পর্কে একটা ধারণা নিতে হবে। এই জায়গা থেকে একটা সৃজনশীল তোমাদের জন্য পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। ইলেকট্রনাকর্ষী বিকারক এবং নিউক্লিওফিলিক বিকারকের যে ক্রিয়া কৌশলগুলো রয়েছে সে সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। এছাড়াও বিভিন্ন রকমের বিক্রিয়া রয়েছে পদার্থর মধ্যে, বিভিন্ন রকমের যৌগের সক্রিয়তার ক্রম, অর্থাৎ টলুয়েন, নাইট্রো, বেনজিনের মধ্যে কোনটি অধিক সক্রিয়, এগুলো সম্পর্কে নিতে হবে। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এমিনের সক্রিয়তার ক্রম সম্পর্কে জানতে হবে। এছাড়া অ্যারোমেটিক যৌগের ব্যাখ্যা করতে হবে, যে একটা যৌগ কখন অ্যারোমেটিক যৌগ হয়, এবং অ্যারোমেটিক যৌগ যদি আমরা বলতে চাই, যে যদি বলি ফিউরান, ন্যাপথালিন, বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ কেন, এই সম্পর্কে আমাদের ব্যাখ্যা জানা উচিত এবং এইগুলোর সম্পর্কে একটা প্রস্তুতি নিতে হবে। শনাক্তকরণ বিভিন্ন রকম পরীক্ষা রয়েছে, যেমন অসম্পৃক্ততার শনাক্তকরণের পরীক্ষা, ক্লোরোফর্ম, অ্যালকোহল, কার্বক্সিলিক অ্যাসিড, ফেনলের লিভারম্যান পরীক্ষাটা আমরা জানবো। অর্থাৎ এখানে শনাক্তকরণের জন্য যে বিভিন্ন রকমের আমরা পরীক্ষার কথা বলছি, অসম্পৃক্ততার পরীক্ষা, ক্লোরোফর্ম শনাক্তকরণ, অ্যালকোহল শনাক্তকরণ, কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণ এবং ফেনল শনাক্তকরণ। পার্থক্যকরণের জন্য রয়েছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল কীভাবে পার্থক্য করতে পারি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এমিন কীভাবে পার্থক্য করতে পারি, ইথিন ও ইথ্যানের মধ্যে কীভাবে পার্থক্য করতে পারি। খুবই ইম্পর্টেন্ট ইথিন ও ইথ্যানের পার্থক্য, অর্থাৎ এবারের পরীক্ষার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অত্যন্ত যত্ন সহকারে আমরা যে সংক্ষিপ্তভাবে জৈব যৌগের পাঠটুকু দিলাম, এবং এগুলো যদি আমরা নিয়মিত আলোচনায় রাখি এবং পর্যায়ক্রমিকভাবে প্রত্যেকটা টপিক যদি বুঝে বুঝে পড়ার চেষ্টা করি, এবং তাহলে তোমাদের এই জৈব যৌগ না, অর্থাৎ পুরো
কেমিস্ট্রির জন্য যে পূর্ণাঙ্গ প্রস্তুতিটা রয়েছে সেই প্রস্তুতিটা অনেক সহজ হবে। যেহেতু সিলেবাসটা অনেক বড়, সেজন্য তারপরও আমরা শর্ট সিলেবাসের ভিতরে যে অংশটুকু রয়েছিল সেগুলো পর্যায়ক্রমিকভাবে করার চেষ্টা করেছি। এছাড়াও এই চ্যানেলে আরও বিভিন্ন রকমের জৈব যৌগ প্লাস প্রথম পত্র দ্বিতীয় পত্রের অনেক অধ্যায়ভিত্তিক বিভিন্ন ভিডিও দেওয়া রয়েছে। সেই অধ্যায়ের যে টপিকসগুলো তোমার দরকার সেগুলো সার্চ দিয়ে দেখবে, এবং এখানে অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নিবে। তাহলে যখন যে টপিকসটা তুমি পড়বে এবং যেখানে তোমাকে যে সাজেশন দেওয়া হলো সেই সাজেশনগুলো যদি অনুসরণ করো এবং সেগুলোর উত্তর যথাযথভাবে দেখো, তাহলে তোমার একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে এবং আশা করি তোমাদের পরীক্ষাটা অনেক ভালো হবে। সংক্ষিপ্তভাবে এই হলো আমাদের কেমিস্ট্রির জন্য প্রথম এবং দ্বিতীয় পত্রের জন্য কি কি পড়তে হবে সেই বিষয়গুলো আমরা দেখালাম। আশা করি ভিডিওটি তোমাদের জন্য ইফেক্টিভ হবে এবং ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী নোটিফিকেশন পাওয়ার সময় অর্থাৎ তাড়াতাড়ি তুমি এই ভিডিওগুলো সবগুলো দেখে ফেলতে পারবে। তোমরা ভালো এবং সুস্থ থাকো, সে আশা ব্যক্ত করে আজকের মতো এখানে সমাপ্ত। আল্লাহ হাফেজ।